ডিএলএড পার্ট 1 25 এবং 27 এর ক্যারিয়ারের জন্য বাংলা প্রশ্নপত্রটা ভাইরাল কেন থাম্বনেলে লিখেছি এবং পরীক্ষার আগে হাতে কেন লিখেছি, যদি কমপ্লিট ওয়াচ না করো, প্রশ্নগুলো যদি এক ঝলক না দেখো, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে না। আমি এটুকু তোমাদের আশা দিতে পারি যে কমপ্লিট ওয়াচ করে যে সকল প্রশ্নগুলো আলোচনা করব, প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার সহ করব। তার জন্য ভিডিওটা একটু হয়তো লং হবে, বাট প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট তোমাদের 2026 সালে পার্ট 1 এর এক্সামের জন্য। বাংলা সাবজেক্টের প্রত্যেকটা ইউনিট অনুযায়ী 2 মার্ক, 7 মার্ক, 16 মার্কের উত্তর সহ কিন্তু আজকে সাজেশন আলোচনা করবো, এবং এই সাজেশনটা তৈরি করা হয়েছে তোমাদের 25 সাল থেকে, অর্থাৎ 2016 থেকে 25 সাল, লাস্ট 9 বছরের প্রিভিয়াস 9 ইয়ারের পার্ট 1 প্রশ্নপত্র থেকে। তার জন্য প্রশ্নপত্রটা ভাইরালই ধরে নিতে পারো। সো সরাসরি স্ক্রিনের দিকে লক্ষ্য করো। সাজেশন সেটা কিন্তু আমি এখন ওপেন করে নিয়েছি, ঠিক আছে। এটা ফার্স্ট ইয়ারের জন্য ডিএলএড পার্ট 1 বাংলা সাবজেক্টে, ঠিক আছে। এখানে আমি তোমাদের প্রথম যে ইউনিটটা রয়েছে, ঠিক আছে, মাতৃভাষার উদ্দেশ্য, ঠিক আছে, মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্য থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে। যেমন বেশি এখান থেকে প্রশ্ন আসে না, তবে কয়েকটা প্রশ্ন ঘুরিয়ে আসে। যেমন মাতৃভাষা কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্য, অর্থাৎ মাতৃভাষা যে আমরা শিখি তার উদ্দেশ্য কিছু থাকে, সেগুলো এখানে দিতে হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর করে অ্যান্সারটা করা আছে। তাছাড়াও তোমরা এখান থেকে এটা করবে যে মাতৃভাষা শিক্ষার গুরুত্ব এবং উপযোগিতা, কেন মাতৃভাষা শিক্ষা আমরা শিখবো, তার উপযোগিতাগুলো কি কি, এখান থেকে 5টা পয়েন্ট দিবে, 5 নাম্বার পড়বে। আশা করি এখান থেকে 3.5 4 তোমরা অনায়াসে তুলতে পারবে। অ্যান্সারটা স্ক্রিনশট করে নেওয়ার অনুরোধ রইল। তারপর সরাসরি 2 নম্বর ইউনিটটা তোমাদের করার দরকার নেই, সাধারণত 2 নম্বর ইউনিট থেকে প্রশ্ন আসে না। তারপরে সরাসরি তোমার 3 নম্বর ইউনিটে চলে যাবে, বাংলা ভাষা এবং সাহিত্য সেখানে বিভিন্ন যে পদ্ধতি, ওখান থেকে তোমরা 2 মার্কে যেগুলো করবে, শব্দানুক্রম পদ্ধতি কাকে বলা হয়, এর উদাহরণ দেবে, দুটি বৈশিষ্ট্য, দুটি অসুবিধা, তাহলেই কিন্তু হবে। তাহলে কি, শব্দানুক্রমিক যে পদ্ধতি তার সংজ্ঞা দেবে, বৈশিষ্ট্য, সুবিধা দেবে, অসুবিধা দেবে। দেখতে পাচ্ছ কত সুন্দর করে প্রশ্নটা সাজানো রয়েছে, এক ঝলক দেখলেই তোমাদের মনে থাকবে। তারপরে তোমাদের বাক্য অনুক্রম পদ্ধতির সংজ্ঞা দিতে বলেছে, বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা। তাহলে এখান থেকে কিন্তু যে কোনো একটা আসতে পারে, হয় সুবিধা না অসুবিধা আসবে 2 নম্বরে, অথবা বংশানুক্রমিক পদ্ধতি কাকে বলে এটা আসতে পারে। তাছাড়াও তোমরা যদি এই পিডিএফ ফাইলটা বা সাজেশনটা কালেক্ট করতে চাও, ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারো। তারপরে তোমরা যেটা করবে, অনুবন্ধন পদ্ধতি কাকে বলা হয়, দুটি বৈশিষ্ট্য, এখান থেকে করে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাছাড়া আমি অ্যান্সার সহ দিয়ে দিচ্ছি, আশা করি তোমাদের অসুবিধা হবে না। তারপরে আলোচনা বা কথোপকথন পদ্ধতি কাকে বলা হয়, দুটি সুবিধা, দুটি অসুবিধা লেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর ছড়ার মাধ্যমে শিশুদের বিকাশ কিভাবে ঘটে, তার 3টে এখানে পদ্ধতি রয়েছে। তার ভাষাগত বিচার করতে পারবো, কল্পনা শক্তির বিকাশ ঘটবে, তার আবেগীয় বা নন্দনার বিকাশ ঘটতে পারবে। তারপর এখান থেকে তোমরা পাঁচের দাগে যে প্রশ্নটা করবে, ছড়ার মাধ্যমে শিশু কোন কোন দিক বিকশিত হয়, তার ভাষাগত বিকাশ হয়, কল্পনার বিকাশ হয়, আবেগের বিকাশ ঘটবে। তারপর এখানে সরাসরি তোমরা চলে যাবে অনুকরণ পদ্ধতি। অনুকরণ পদ্ধতি কাকে বলে, এখান থেকে সাধারণত এটাই আসে, তো একটা প্রশ্ন এখান থেকে করবে। তারপর যে বিবৃতিমূলক পদ্ধতি কাকে বলা হয়, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। বংশানুক্রম পদ্ধতির সুবিধা অসুবিধা, এটা তোমাদের আবারও হয়েছে, তো আমি বারবার দিয়েছি, মানে খুবই ইম্পর্টেন্ট একটা কিন্তু প্রশ্ন। আমি আরবার বলছি, যে সাজেশনটা তৈরি করেছি প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। অভিনব পদ্ধতি কাকে বলা হয়, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর সরাসরি আমি 7 নাম্বার, অর্থাৎ এই ইউনিট থেকে 7 নাম্বার এবং 16 নাম্বার যে প্রশ্নগুলো না করলেই নয় সেগুলো, এবং প্রত্যেকটা প্রশ্ন সালের আসা। মাতৃভাষা শিক্ষাদানের কয়েকটি পদ্ধতির নাম এবং পদ্ধতি বিস্তৃত আলোচনা করতে বলেছে। দেখতে পাচ্ছ প্রধান 9টি পদ্ধতি এখানে রয়েছে, সেই 9টি পদ্ধতি উল্লেখ করা আছে, ঠিক আছে। এই 9টি পদ্ধতির আবার বিভিন্ন যে ভাগ, ঠিক আছে, যে কোনো একটি পদ্ধতির সংক্ষিপ্ত আলোচনা করতে বলেছে। তো আমরা এখানে বংশানুক্রমিক যে পদ্ধতিটা রয়েছে সেইটা নিয়ে আলোচনা করব। সেই বংশানুক্রমিক পদ্ধতির সংজ্ঞা দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর এর নির্দিষ্ট কিছু শিক্ষাগত কৌশল সেগুলো এখানে দিয়েছে। বংশানুক্রমিক পদ্ধতির বৈশিষ্ট্যটা দেব, বংশানুক্রমিক পদ্ধতির সুবিধা দেব, অসুবিধা দেব। যত নম্বরের প্রশ্ন আসুক না কেন, এইভাবে যদি তুমি পার্ট পার্ট সাজিয়ে লিখতে পারো, যে খাতা দেখবে তিনিও কিন্তু বুঝতে পারবে না একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কিন্তু খাতাটা লিখেছে, একটা ভালো স্টুডেন্ট কিন্তু খাতাটা লিখেছে। তার জন্য এই পিডিএফ ফাইলটা কালেক্ট করো, তোমাদের দেখিয়ে দিচ্ছি এক ঝলক, তার জন্য। তারপর এখান থেকে যে প্রশ্নটা করবে, প্রকল্প পদ্ধতি বা প্রজেক্ট পদ্ধতি সম্পর্কে, এটা 7 নম্বরে আসতে পারে বা 16 নম্বরে। দেখতে পাচ্ছ এখানে সংজ্ঞা দেবে, প্রকল্প পদ্ধতির ধাপগুলো পরপর দিতে হবে, ঠিক আছে। দেন এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো এখানে ব্যাখ্যা করতে হবে, ধাপগুলো। দেন প্রকল্প পদ্ধতির বৈশিষ্ট্য, সুবিধা দেবে, তারপর এখানে অসুবিধাগুলো তোমরা দেবে। আশা করি এইভাবে যদি পুরো প্রশ্নটা সাজিয়ে রাখতে পারো, এখান থেকেই তোমাদের কমন আসবে এবং এখান থেকে তোমরা ভালো একটা নাম্বার তুলতে পারবে। তারপর সরাসরি 4 নম্বর যে ইউনিট রয়েছে, সেই 4 নম্বর ইউনিট হচ্ছে বাংলা ভাষা শিখনের বিভিন্ন স্তর এবং দক্ষতা বিকাশ। এখান থেকে প্রথম প্রশ্ন যেটা করবে, বাংলা ভাষা শেখার 4টি দক্ষতার নাম লেখো। পাঠ পঠন এবং শিক্ষা দক্ষতার বৃদ্ধির 2টি উপায়।
তারপর এখান থেকে বলে শ্রবণ কথকের মধ্যে দুটি সমস্যা, ভালো পাঠকের দুটি বৈশিষ্ট্য। তারপরে আহ এখান থেকে আরেকটা প্রশ্ন যেটা করবে আদর্শ পাঠ্যের দুটি বৈশিষ্ট্য। তারপরে 6 নম্বর এখান থেকে যে প্রশ্নটা করে ভালো হস্তক্ষেপের দুটি বৈশিষ্ট্য লেখো। ধরন পাঠন, সদন পাঠন এবং চরবান পাঠনের সংজ্ঞা দাও। এখান থেকে যে কোনো একটা দেবে, ধরন, সদন বা চরবান, এই তিনটের মধ্যে যে কোনো একটা দেবে, বাট তিনটে করে রাখা সব থেকে বেটার হবে। তারপরে সরল পাঠ নীরব পাঠের মধ্যে পার্থক্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি আবারও বলছি, সরল পাঠ নীরব পাঠটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা সংজ্ঞা সহ দেখে নাও। তারপর সরাসরি তোমাদের এখান থেকে 7 এবং 16 মার্কের যে প্রশ্নগুলো করবে, হাতে লেখা শিক্ষাদানের উপাদানগুলি আলোচনা করো, বা শিক্ষার্থীর লিখন দক্ষতা উৎকর্ষণ সাধনের উপায়। প্রথমে কিছু একটা ভূমিকা এখানটা দেবে, তারপর এখানে কয়েকটা কৌশল তোমার দেবে। প্রাথমিক শিক্ষার প্রস্তুতি করবে, ঠিক আছে, প্রাথমিক শিক্ষার প্রস্তুতি। দেন তারপরে তোমরা করবে লিখন উপাদান সঠিক ব্যবহার এবং ভঙ্গি তাদেরকে শেখাতে হবে। কিভাবে শেখাবে তার নিচে ব্যাখ্যাও করে দেওয়া আছে। এইভাবে কিন্তু পার্ট পার্ট তোমরা ভাগ করবে। তারপরে লিপি কৌশল বা বর্ণমালা লিখন পদ্ধতিটাকে শেখানো হবে। দেন বিভিন্ন প্রকার লিখন অনুশীলন প্র্যাকটিস করাতে হবে বা অভ্যাস তাকে কিন্তু করাতে হবে বিভিন্ন মাধ্যমে। তারপর সৃজনশীল এবং স্বাধীনতা শিখন করতে হবে। শিক্ষার ইতিবাচক সংকোচন অনুপ্রেরণা করতে হবে। তারপর এখান থেকে যেটা করবে সরল পাঠ এবং নীরব পাঠের সুবিধা অসুবিধাগুলি। এখানে সরল পাঠ এবং নীরব পাঠে যে আহ, যেগুলো করবে, সরল পাঠের উদ্দেশ্য, সরল পাঠের সুবিধা, অসুবিধা। দেন আবার নীরব পাঠ চলে আসবে, নীরব পাঠের উদ্দেশ্য, নীরব পাঠের সুবিধা, অসুবিধা। এইভাবে পয়েন্ট করে যদি তুমি ব্যাখ্যা করে অ্যান্সার গুলো করতে থাকো না, পরীক্ষাতে তোমাকে নাম্বার, মানে কি বলবো, 7 থাকলে তো 6 অনায়াসে দেবে। তাই পিডিএফ ফাইলটা যত দ্রুত পারো কালেক্ট করো। তারপর 5 নম্বর যে ইউনিট রয়েছে সেটা হচ্ছে তোমাদের বানান বিধি। বানান বিধি থেকে 2 মার্কের যে প্রশ্নগুলো করবে, সহজ বানান লেখা 4টি উপায়। তারপর এখান থেকে করে বানান শিক্ষার 2টি উদ্দেশ্য বা গুরুত্ব বা উপযোগিতা এখানে, ঠিক আছে, এগুলো করলেই কিন্তু এখান থেকে হবে। তারপর এই ইউনিট থেকে তোমাদের 7 এবং 16 নম্বরের যে প্রশ্নগুলো করতে হবে, বেশি এখান থেকে প্রশ্ন করতে হয় না। বানান ভুলের কারণ এবং প্রতিকারগুলি লেখো। দেখো প্রথমে একটু ভূমিকা তোমাদের ছোট্ট করে দিয়ে দিলাম। তারপর বানান ভুলের বিভিন্ন কারণ দেখতে পাচ্ছ, ভাষাগত কারণ আবার 3টে ভাগ। এইভাবে যদি তুমি ভাগ করতে পারো না পয়েন্ট অনুযায়ী, নাম্বার তোমাকে যে কোনো স্যার দেবে। আবার এবার উদাহরণ তোমাকে দিতে হবে। অনেকে কিন্তু এই একই অ্যান্সার অনেকে লিখবে, বাট নাম্বার কিন্তু ডিফারেন্ট, সকলের আলাদা আলাদা হবে। কেউ 6-এ পাবে 5, কেউ 6-এ 6। এটাই হচ্ছে ডিফারেন্স লেখার কাছে করা। এবার বানান ভুলের সংশোধনের প্রতিকার সমূহ কিছু এখানে দিতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ প্রতিকার এগুলো হচ্ছে উচ্চারণগত, শিক্ষা শিক্ষণ পদ্ধতি আধুনিকরণ করতে হবে, ব্যাকরণ নিয়ম সঠিকভাবে প্রয়োগ, প্রাতিষ্ঠানিক ও সামাজিক সচেতনা। তারপরে 3 উপসংহার ছোট্ট একটা দিয়ে দিলাম। তারপর 6 নম্বর যে ইউনিট রয়েছে এখান থেকে তুমি যে প্রশ্নগুলো করবে, পাঠ পরিকল্পনা, পাঠ ঠিক প্রণয়ন থেকে 2 মার্কে যেটা করবে, অনুশিক্ষা কাকে বলা হয়, 2টি বৈশিষ্ট্য লেখো। অনুশিক্ষার সংজ্ঞা দিলে দেন 2টি বৈশিষ্ট্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অনুশিক্ষার 2টি সুবিধা অসুবিধা দেখতে পাচ্ছ, এখানে 2টি সুবিধা, এখানে 2টি অসুবিধা দেওয়া আছে। তারপর সরাসরি অনুশিক্ষা ও দক্ষতাগুলি কি কি, দেখতে পাচ্ছ অনুশিক্ষার 5টি কিন্তু দক্ষতা রয়েছে। মাইক্রোরাসেপার যে রয়েছে শিক্ষা, সেই 5টা দক্ষতা তোমাদের নাম মুখস্থ রাখতে হবে, ওটাও কিন্তু পড়তে পারে অনেক সময়। পাঠ পরিকল্পনা কাকে বলা হয়, 2টি প্রয়োজনীয়তা বা সুবিধা লেখো। পাঠ পরিকল্পনা 2টি প্রয়োজনীয়তা দেওয়া হয়েছে। অনুশিক্ষা ব্যক্তি শিক্ষার মধ্যে 4টি পার্থক্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আবারও বলছি, স্ক্রিনশট তোমরা কিন্তু করে নাও। তারপরে শিক্ষা উপকরণ বা টিএমএল এর 4টি বৈশিষ্ট্য লিখতে বলে, অর্থাৎ আমরা যে মাইক্রো লেসন বা ম্যাক্রো লেসন গুলো করি, সেখানে কিন্তু টিএমএল এর বৈশিষ্ট্য দিতে হয়, তার জন্য এই বৈশিষ্ট্য তোমাদের পড়তে পারে। প্রত্যেকটা প্রশ্ন যদি আমি পড়ে শোনাই, ভিডিওটা তার জন্য অনেকটাই লং হয়ে যাবে। তার জন্য তোমরা কি করবে, এই ইউনিট থেকে তোমরা 16 মার্কের কি করে রাখবে, ম্যাক্রো লেসন প্ল্যান 3 থেকে 8 পর্যন্ত একটা করে তোমরা প্র্যাকটিস করে রাখবে। 7 নম্বর ইউনিট তোমরা চলে যাবে ব্যাকরণ শেখন। দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে অ্যান্সার করে দেওয়া আছে। যারা যারা পিডিএফ ফাইলে কালেক্ট করছে ডেসক্রিপশন নাম্বারে যোগাযোগ করো। আমি প্রত্যেকটা প্রশ্ন যদি পড়ে শোনাই, সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু লং হয়ে যাবে, তার জন্য আর পড়ে শোনাচ্ছি না। অবশ্যই তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দেবো। আমি পিডিএফ ফাইলটা ধীরে ধীরে স্ক্রল করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাছাড়াও তোমরা মূল পিডিএফ ফাইল বা সাজেশনটা যদি ক্রয় করতে চাও, মাত্র 299 টাকার বিনিময়ে 5টা সাবজেক্টে তোমরা ইউনিট অনুযায়ী অ্যান্সার সহ এইভাবে সাজেশন তোমরা পেয়ে যাবে। তার সাথে সাথে পার সাবজেক্টে 300 করে এমসিকিউ পাবে। পার সাবজেক্টের প্রিভিয়াস 9 ইয়ার্স এর প্রশ্নপত্র তার সাথে ফ্রি, এবং একটা ম্যাথ প্ল্যানের বইও ফ্রি। মূল্য মাত্র 300 টাকা। চটজলদি যাও, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারো। পুরো ইউটিউব জগতে অনলাইন প্ল্যাটফর্মে যদি খুঁজো, এত কম দামে সাজেশন কিন্তু পাওয়া যাবে না, এবং সাজেশনটা মোস্টফুলি ইম্পর্টেন্ট। যারা সারা বছর পড়োনি, বিভিন্ন প্রাইভেট কলেজ থেকে ডিলিট করছো, বিভিন্ন কর্মরত বা বিভিন্ন কাজে কর্মরত, তাদের জন্য বেসিক্যালি এই সাজেশনটা। তোমরা চটজলদি যাও, ক্রয় করতে থাকো। তাছাড়া আমাদের ডিএলএড পার্ট 1 এর একটা ব্যাচ শুরু হবে। তোমাদের যদি কোনো বন্ধুরা বা
তোমার যদি ছোট ভাইরা থাকে তাদেরকে আমার সাথে কন্ট্যাক্ট করো। অনলাইন রেকর্ডেড কোর্স শুরু হবে, মূল্য খুবই সামান্য, তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমি ওখানে দিয়ে দেবো। জলদি যাও, যোগাযোগ করতে থাকো। সো আমি আবার একটা কথা বলি, প্রত্যেকটা প্রশ্ন আমি যদি পড়ে শোনাতে যাই সেক্ষেত্রে হয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তার জন্য আর শোনাচ্ছি না। দেখো 9 নম্বর যে তোমাদের ইউনিটটা রয়েছে, এটা তোমাদের কোনো করার প্রয়োজন নেই, এখান থেকে সাধারণত প্রশ্ন আসে না। 10 নম্বর যে ইউনিট রয়েছে মূল্যায়ন, বাংলার শেষ ইউনিট, সেখান থেকে পড়বে তোমরা মূল্যায়ন কাকে বলে, মূল্যায়নের দুটি বৈশিষ্ট্য করবে, ঠিক আছে। তারপরে মূল্যায়নের দুটি প্রকৃত করবে, নিরবিচ্ছিন্ন এবং সর্বাধিক মূল্যায়ন কাকে বলে দুটি প্রয়োজনীয়তা করবে। তাহলেই কিন্তু এখান থেকে হবে। গঠন মূল্যায়ন কাকে বলে, দুটি সুবিধা বৈশিষ্ট্য করবে। চূড়ান্ত মূল্যায়ন কাকে বলে, দুটি সুবিধা বৈশিষ্ট্য করবে, ঠিক আছে। তারপর সামগ্রিক মূল্যায়ন কাকে বলা হয়, সুবিধা বৈশিষ্ট্য করে রাখবে। পার্শ্বিকতা অভিক্ষম কাকে বলা হয়, দুটি উদ্দেশ্য করবে এখান থেকে। পার্শ্বিকতা অভিক্ষার দুটি বৈশিষ্ট্য। অভ্যন্তরীণ মূল্যায়ন বহির্মূল্যায়ন কাকে বলা হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে অভ্যন্তরীণ মূল্যায়ন বহির্মূল্যায়নের পার্থক্য। ধরে নাও প্রশ্নটা তোমাদের পড়েই গেছে, 100% ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে 7-16 নাম্বারে যে প্রশ্নগুলো করবে, পাঠের ক্ষেত্রে মূল্যায়নের প্রয়োজনীয়তা বা গুরুত্ব উদ্দেশ্য লেখো। দেখো 7-16 একসাথে দিয়েছে, হয়তো প্রয়োজনীয়তা দিলে হয়তো গুরুত্ব দেবো, কিন্তু এটা তোমাকে দেখে শুনে নাম্বার অনুযায়ী কিন্তু অ্যান্সারটা করতে হবে। প্রধান উদ্দেশ্য হচ্ছে কি, শিক্ষার লক্ষ্য নির্ধারণ, শিক্ষার্থীর অগ্রগতি, শিক্ষণের ঘাত বা দুর্বলতাগুলোকে চিহ্নিত করা, তারপর যে শিক্ষণ পদ্ধতি কার্যকারিতা পরীক্ষা করা। এখান থেকে তোমরা প্রয়োজনীয়তা বা গুরুত্ব যেটা করবে, শিক্ষার্থীর দৃষ্টিভঙ্গি থেকে কি কি গুরুত্ব, 3টে ভাগে ভাগ করে, যেইভাবে কিন্তু পাঠে পাঠে কিন্তু ভাগ করে লিখলে শিক্ষক কিন্তু অনেক খুশি হবে, ঠিক আছে। শিক্ষকের দৃষ্টিভঙ্গি থেকে প্রয়োজনীয়তা, পাঠ্যক্রম থেকে দৃষ্টিভঙ্গি থেকে প্রয়োজনীয়তা। তারপর এখান থেকে আধুনিক শিক্ষা নিরবিচ্ছিন্ন ও সর্বাধিক মূল্যায়নের প্রাসঙ্গিক, এখানে কিছু উপসংহার, দেন এই প্রশ্নটা সারা। এই ইউনিট থেকে এই পর্যন্তই তোমাদের সাজেশন ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, যারা পিডিএফ ফাইলে কালেক্ট করতে চাইছো অবশ্যই যোগাযোগ করো। তোমাদের একটু দেখিয়ে দিই, বাংলা ইংলিশ থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু এইভাবে সাজেশন আমাদের অলরেডি তৈরি করা আছে। চাও চটজলদি ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারো। তো বাই, আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে আমার দেখা হচ্ছে।